শ্রীমঙ্গল চায়ের রাজধানী খ্যাত নয়নাভিরাম এই সুন্দর জায়গাটি বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত, যেখানে রয়েছে সবুজের গালিচায় মোড়ানো ছোট বড় অসংখ্য চা বাগান সহ নয়নাভিরাম, মাধবপুর লেক, রাবার বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যানের মতো বেশ কিছু জনপ্রিয় পর্যটন স্পট রয়েছে। ছোট বড় অসংখ্য টিলাসহ বিভিন্ন প্রজাতির মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য বাইকার বিল নামক মৎস্য অভয়াশ্রম। এছাড়াও এই শ্রীমঙ্গলেই রয়েছে বিভিন্ন উপজাতিদের বসবাস। ঘুরে দেখব তাদের জীবনযাপন আর সংস্কৃতি। আরও দেখব চা বাগানে চা শ্রমিকদের দুপুরের জনপ্রিয় খাবার চা পাতার ভর্তা কিভাবে তৈরি হয় আর এর স্বাদই বা কেমন। এছাড়াও বোনাস হিসেবে থাকছে প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করার জন্য অসম্ভব সুন্দর একটি রিসোর্টের খোঁজ। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব শ্রীমঙ্গল ও তার আশপাশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটগুলোর আসল সৌন্দর্য এবং দেওয়ার চেষ্টা করব এই শ্রীমঙ্গল ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প চায়ের রাজধানী খ্যাত নয়নাভিরাম সৌন্দর্যের লীলাভূমি এই শ্রীমঙ্গলকে নিয়ে। শ্রীমঙ্গল ও তার আশপাশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে শ্রীমঙ্গল শহর। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে শ্রীমঙ্গল রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই শ্রীমঙ্গল শহরে। এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকা সায়দাবাদ থেকে শ্যামলী পরিবহনের একটি নন এসি বাসে করে। ঢাকা থেকে শ্রীমঙ্গল শহর পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি 570 টাকা করে। আপনারা যদি চান এসি বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র 800 টাকা। যাত্রাপথে আমাদের বাস যাত্রাবিরতি দিয়েছিল আশুগঞ্জের উজানভাটি হোটেলে। 20 মিনিটের এই যাত্রাবিরতিতে আপনারা চাইলে রাতের খাবারটা এখান থেকেই সেরে নিতে পারেন। তবে হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক কিছুটা বেশি হওয়ায় খাবার আগে অবশ্যই খাবারের মূল্য জিজ্ঞেস করে নেবেন। গতকাল রাত থেকে আমরা প্রায় 6 ঘন্টায় 200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন আছি শ্রীমঙ্গল শহরের খুবই কাছাকাছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আসলে আমি আছি শ্রীমঙ্গলের চৌমোহনা বাজারে। আপনারা যারা ঢাকা থেকে শ্রীমঙ্গল আসবেন, আপনাদেরকে আসলে মূলত এই চৌমোহনা বাজারেই নামাই দিবে। আমরা মূলত আসছি এদিক থেকে, অ্যান্ড এখানে আসলে মূলত 4টা রাস্তার মোড় পেয়ে যাবেন, যার কারণে এটাকে বলা হয় চৌমোহনা বাজার। সো আপনারা এখানে আসলে কিন্তু এরকম অসংখ্য সিএনজি, জিপ এবং অটো পেয়ে যাবেন, যেগুলোকে রেন্ট করে সারাদিন আপনারা ঘুরতে পারবেন। তো এখন আমি সকালে নাস্তা করার জন্য চলে যাব শ্রীমঙ্গলের সব থেকে বিখ্যাত একটা রেস্টুরেন্ট, পানসি রেস্টুরেন্টে। সো চলুন দেখা হচ্ছে সেখানে গিয়ে। জনপ্রতি 90 টাকা দিয়ে সিলেটের বিখ্যাত আখনি দিয়ে সকালের নাস্তাটা সেরে নেই পানসি রেস্টুরেন্ট থেকে। সকালের নাস্তা শেষে আমাদের আজকের দিনের প্রথম কাজ হলো সারাদিনের জন্য একটা জিপ, সিএনজি কিংবা অটো ভাড়া করে নেয়। রেস্টুরেন্টের সামনে অথবা রাস্তার বিপরীতেই পেয়ে যাবেন ভাড়ায় চালিত অসংখ্য জিপ, সিএনজি কিংবা অটো। তো এই সিএনজিটা মূলত আমরা আজকে ভাড়া করে নিলাম সারাদিনের জন্য 1500 টাকায়। শ্রীমঙ্গলের সবগুলো জনপ্রিয় পর্যটন স্পট আসলে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। সো চলুন শুরু করা যাক আমাদের আজকে শ্রীমঙ্গল ট্যুর। আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজকে সারাদিনে আমরা ঘুরে দেখব শ্রীমঙ্গলের 7 থেকে 8টি জনপ্রিয় পর্যটন স্পট। দিনের শুরুতেই আমরা যাচ্ছি কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে অবস্থিত মাধবপুর লেকের উদ্দেশ্যে, যেখানে দেখা মিলবে চারদিকে সারি সারি পাহাড়ের মাঝে অসম্ভব সুন্দর এক কৃত্রিম লেকের। তো যাই হোক, মাধবপুর লেকে
ঢোকার সময় আপনারা এখানে একটা গেট পাবেন, সেই গেটে মূলত আপনাকে একটা পার্কিং ফি দিতে হবে যেই ভেহিকেল নিয়ে আসবেন সেটার জন্য। যদি বাইক নিয়ে আসেন 10 টাকা দিতে হবে, অটোরিকশা এবং সিএনজির জন্য দিতে হবে আপনাকে 20 টাকা, আর যদি জিপ নিয়ে আসেন সেক্ষেত্রে আপনাকে 50 টাকা দিতে হবে, আর যদি বাস নিয়ে আসে কেউ সেক্ষেত্রে 100 টাকা চার্জ ফি মানে পার্কিং ফি দিতে হবে মূলত। তো যাই হোক চলুন, এখন আমরা দিচ্ছি, এখন আমরা আসলে ভিতরের দিকে যাচ্ছি। মাধবপুর যে লেকটা, সেই লেকটার ওখানে মূলত এই এলাকাটার নাম হচ্ছে মাধবপুর। তো এটাকে ঘিরে যে চা বাগানটা হয়েছে, এই চা বাগানটাকেই মূলত পানি সেচ দেওয়ার জন্য এই লেকটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল। দ্যাটস ওয়াই এটাকে মাধবপুর লেক বলা হয়। তো গাইস দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত মাধবপুর লেক। মূলত এই লেকটা দেখার জন্য আমরা আসছি। আসলে এত সুন্দর অ্যামেজিং একটা লেক, এটা আসলে আপনি কল্পনা করতে পারবেন না যে এরকম পাহাড়ে বা টিলার মাঝে আসলে একটা লেক আছে, এত সুন্দর একটা, তাও আবার কৃত্রিম লেক। সো আপনারা মূলত এই মাধবপুর লেকের চতুর্দিকে যে টিলাগুলো রয়েছে, মোট কথা এই টিলাগুলোর মধ্যে উঠলে কিন্তু মাধবপুর লেকের অনেক সুন্দর একটা ভিউ আসলে উপভোগ করতে পারবেন। এছাড়াও নিচ দিয়ে আসলে হাঁটার রাস্তা আছে, আপনারা চাইলে কিন্তু ওই রাস্তা দিয়ে আসলে পুরো লেকটা আসলে রাউন্ড দিতে পারেন। পুরো লেকের চতুর্দিকে দেখুন হাঁটার মতো সুন্দর সুন্দর আসলে ওয়াকওয়ের মতো হয়ে গেছে, মানে মানুষ হাঁটতে হাঁটতে ওয়াকওয়ের মতো হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এই পুরো লেকটা অনেক সুন্দরভাবে আসলে ঘুরে দেখতে পারেন। আমি এখন মূলত এই লেকের চতুর্দিক দিয়ে যে ওয়াকওয়েটা আছে সেটা দিয়ে হেঁটে যাচ্ছি। তো পাশে আসলে পদ্ম ফুল ফুটে রয়েছে। পদ্ম ফুলের কালারটা আসলে দুইটা আছে, একটা গোলাপি কালার আছে আর একটা আছে হচ্ছে আপনার বেগুনি কালারের। দুইটা পদ্ম ফুলে আসলে অনেক সুন্দর লাগতেছে। আপনারা যখন আসবেন মূলত উপরটা ঘোরার পর নিচে ওয়াকওয়েটা দিয়ে হেঁটে যাবেন, দেখবেন আসলে সত্যি খুব ভালো লাগবে। তো গাইস আমরা আসলে মাধবপুর লেক ঘোরা শেষ করে এখন চলে যাচ্ছি মূলত লাউয়াছড়ার উদ্দেশ্যে। ঠিক সে আগের মতোই এই সবুজের মাছ দিয়ে আসলে শ্রীমঙ্গলে যেদিকে তাকাবেন শুধু চা বাগান। তো যাই হোক চলুন, এখন আমরা আমাদের সেকেন্ড যেটা ডেস্টিনেশন আজকে সেখানে চলে যাই, তো লাউয়াছড়ার উদ্দেশ্যে। সো দেখতে দেখতে কিন্তু আমি আমার সেকেন্ড যেটা ডেস্টিনেশন লাউয়াছড়া জাতীয় উদ্যান সেখানে চলে আসছি। সো এখানে ঢুকতে গেলে আসলে আপনাকে একটা টিকিট কাটতে হবে। আমরা আসলে টিকিট কেটে নিলাম, এটা 115 টাকা পড়ছে ভ্যাট ট্যাট সহ। 115 টাকার টিকিট কেটে আসলে আপনাকে ভিতরে আসলে ঢুকতে হবে। আসলে এটা অনেক বেশি মনে হলো আমার কাছে যে এই একটা উদ্যান ঘুরতে আসলে 115 টাকা। তো যাই হোক, এই হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরের যে ভিউটা, এটা হচ্ছে অনেক সুন্দর একটা ভিউ। দেখুন জাস্ট দুই সাইড দিয়ে গাছগুলো অনেক সুন্দর করে সারি সারি করে লাগানো আছে, আর মাঝখান দিয়ে আসলে হাঁটার জায়গা করে দিছে, যেটা আসলে সত্যি অনেক সুন্দর লাগতেছে। তো যাই হোক চলুন আমরা আসলে আরও ভিতরটা ঘুরে দেখি। সো গাইস আমরা আসলে কিছু দূর হেঁটে আসলাম, আর হাঁটার পরে এখানে সামনে আসলে রেল ক্রসিংটা আছে, আর এখানে কিন্তু লিখে দিছে যে বানর হতে সাবধান। আমি একটু আগে দেখলাম ওখানে বানর লাফালাফি করতেছে। সো আপনাদের হাতের গ্যাজেট বলেন আর ব্যাগ ট্যাগ যেটাই বলেন না কেন খুব সাবধানে রাখবেন, নয়তো বানর কিন্তু এসে টান দিয়ে নিয়ে চলে যাবে। তো যাই হোক চলুন এই ওয়ার্ল্ড ফেমাস রেল লাইনটা আপনাদেরকে দেখাই। আসলে এরকম একটা বনের ভিতর দিয়ে একটা রেল লাইন এত সুন্দর লাগতেছে, মানে এটা আসলে বলে প্রকাশ করার মতো না, আসলে অনেক সুন্দর। আপনারা যদি না দেখেন নিজ চোখে এটা আসলে বিশ্বাস করতে পারবেন না কত সুন্দর লাগতেছে আসলে এই রেল লাইনটা। সো আপনারা আসলে মানে শ্রীমঙ্গল ট্যুরে আসলে অবশ্যই এই লাউয়াছড়া উদ্যানের ভিতরে যে রেল লাইনটা আছে অন্তত এটা দেখে যাবেন। তো যাই হোক চলুন আসলে জেনে নেই যে এইটাকে আমি ফেমাস বললাম কেন। কারণ এই রেল লাইনটার মধ্যে দুইটা মুভির শুটিং হয়েছে, একটা হচ্ছে হুমায়ুন আহমেদের আমার আছে জল, আর একটা হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ এটা একটা হলিউড মুভি, যেটারও শুটিং কিনা এই রেল লাইনটার মধ্যে হয়েছে, যেটা কিনা 1956 সালে। বাট ইন্টারেস্টিংলি একটা বিষয় আপনাদেরকে জানা রাখি, এই লাউয়াছড়া উদ্যান কিন্তু মানে উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছে 1996 সালে জুলাইয়ের 7 তারিখ মেবি, এরকম একটা ডেট হবে হয়তো, বাট 1996 সালে। তো যাই হোক উদ্যানটা ঘোষণা করার আগে আসলে মূলত এই শুটিংটা হয়ে গেছে, আর আমার আছে জলটা একটু পরেই হয়েছে।
সো গাইস ফাইনালি আমরা কিন্তু সেই ট্রেনটা দেখা পাইছি। সো আপনারাও যদি এটা দেখা পাইতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই 10:30টার পরে থেকে শুরু করে 11:30টার মধ্যে এই সময়টুকু অপেক্ষা করতে হবে। এর ভিতরেই কিন্তু এই ট্রেনটা চলে আসে, একটু কম বেশি হয় সময়। তো যাই হোক, আপনারা আসলে যদি ট্রেন দেখতে চান এই লাউয়াছড়া উদ্যানের ভিতরে, তাহলে এই সময়টার ভিতরে আসবেন, তাহলে আপনারা কিন্তু এই ট্রেনটা দেখতে পারবেন। সো রেল লাইনটা পার হওয়ার পর আপনারা আসলে এখানে একটা রাস্তা দেখতে পারবেন আর এদিকে একটা রাস্তা দেখতে পারবেন। একটা হচ্ছে বনের ভিতরে যদি আপনারা হাঁটতে চান সেক্ষেত্রে এই রাস্তায় যাবেন, আর এই রাস্তা দিয়ে গেলে আপনারা খাসিয়াপল্লী যে আছে সেই খাসিয়াপল্লীতে যেতে পারবেন। মনে হয় মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো একটা সময় লাগবে। তো যাই হোক, চলুন এখন আমরা এই বনের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে খাসিয়াপল্লীর দিকে যাই। আসলে এই খাসিয়াপল্লী যাওয়ার যে রাস্তাটা, এটা প্রচণ্ড ভয়ানক ভাই। একবার দেখেন জাস্ট, এই রাস্তায় আপনি একা হাঁটতেছেন, কেউ নেই আপনার সাথে, আগে পিছিয়ে কিছু নেই, জাস্ট পাখি পোকামাকড়ের একটু শব্দ শোনা যাচ্ছে। জাস্ট কিছু দূরে এসে মূলত এখানে 2টা রাস্তা পাবেন, একটা এদিকে চলে গেছে, একটা এদিকে চলে গেছে। মূলত এই রাস্তাটা দিয়ে আপনাকে এই ছোট্ট ঝিরিটুকু বা সরাটুকু পার হতে হবে। সরা মানে অর্থ হচ্ছে ঝিরি স্থানীয়দের মধ্যে, আর এই লাউয়া হচ্ছে এই ছড়াটার নাম, দ্যাটস ওয়াই আর কি লাউয়া ছড়া। আর এইটারই উপর ডিপেন্ড করে মূলত এই উদ্যানটার নামকরণ করা হয়েছে লাউয়াছড়া উদ্যান। মূলত খাসি একটি আদিবাসী বা উপজাতীয় লোক, যাদের অধিকাংশ ভারতের উত্তর পূর্বে অবস্থিত মেঘালয় রাজ্যে বসবাস করে। এছাড়াও প্রতিবেশী আসাম এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের বসবাস। শ্রীমঙ্গলের এই নিরালা খাসিয়া পুঞ্জি বা পল্লীর মানুষদের জীবিকার প্রধান উৎস হচ্ছে পান চাষ। আপনি যখন পাহাড়ের উঁচু টিলায় খাসিয়াদের পান পুঞ্জি দেখতে যাবেন, সেখানে পাবেন অন্যরকম এক অনুভূতি। টিলার পর টিলা সুউচ্চ গাছগুলো যেন সবুজ পান পাতায় জমা পড়ে আছে। খাসিয়াপল্লীতে এসে এক বিড়াল মশাইয়ের সাথে পরিচয়। ও অনেক ফ্রেন্ডলি। যাই হোক, বিড়াল পার্সোনালি আমার খুব পছন্দের একটা প্রাণী, তাই আসলে দেখলে না নিয়ে থাকতে পারি না। তো যাই হোক, এই যে খাসিয়াপল্লীটা, এটা হচ্ছে তাদের প্রার্থনার স্থান, একটা পবিত্র স্থান। আর এখানে আমি সবখানেই দেখলাম যে তাদের বাসার সামনে অনেক সুন্দর করে আসলে অনেক ফুল গাছ লাগা রাখছে তারা, যেটা দেখতে আসলে অনেক সুন্দর লাগছে। আর অনেক পরিপাটি করে তাদের এলাকাটা আসলে তারা গোছায় রাখছে, তাদের গ্রামটাকে, তাদের পল্লীটাকে। তো যাই হোক, এই হচ্ছে খাসিয়াপল্লী। ইনশাল্লাহ আপনারা আসলে এই পল্লীটা ঘুরে যাবেন, ভালো লাগবে। এই কষ্ট করে যত দূর আসবেন, এই সুন্দর পরিপাটি গ্রামটা দেখে আসলে আপনার সত্যি খুব ভালো লাগবে। খাসিয়াপল্লীতে ঘোরাঘুরি শেষ করে এবারে আমাদের গন্তব্য শ্রীমঙ্গলের বিখ্যাত নূরজাহান টি এস্টেট। সিএনজি যোগে লাউয়াছড়া জাতীয় উদ্যান হতে নূরজাহান টি এস্টেট পৌঁছতে মোটামুটি সময় লাগবে 10 থেকে 15 মিনিট। সো গাইস, ফাইনালি আমরা দেখতে দেখতে চলে আসছি নূরজাহান টি এস্টেটে। অ্যান্ড এই টি এস্টেটটা ভাই জাস্ট আনবিলিভেবল, অসাধারণ সুন্দর। দেখুন জাস্ট কত সুন্দর জাস্ট এই টি এস্টেটটা। আমি বেশ কয়েকটা টি এস্টেটে ঘুরলাম এই পুরো শ্রীমঙ্গলটার ভিতরে, বাট এটার রূপ অসম্ভব সুন্দর। আপনারা আসলে অবশ্যই নূরজাহান টি এস্টেটে ঘুরে যাবেন। আমি মনে করি যে এই নূরজাহান টি এস্টেটটা শ্রীমঙ্গলের মধ্যে বেস্ট টি এস্টেট একটা। মনে হবে যে আপনি একটা সবুজ গালিচার মধ্যে মানে ঘুরে বেড়াচ্ছেন, এত সুন্দর আসলে এই চা বাগানগুলো। মানে আপনি দেখলে সত্যি মানে মুগ্ধ হয়ে যাবেন। এটা আসলে একটা চা পাতা, বাট পাতাটা দেখুন একবারে হলুদ হয়ে আছে, মনে হচ্ছে যে এটার একটা ফুল, পুরোটাই হলুদ, জোস লাগতেছে কিন্তু। যাই হোক, বেশ সুন্দর লাগবে আপনারা যদি এই শ্রীমঙ্গলের এই চা বাগান আসলে ঘুরে যান, নূরজাহান টি এস্টেটটা। সত্যি আপনাদের ভালো লাগবে, গ্যারান্টি। নূরজাহান টি এস্টেট দেখা শেষ করে এবারে আমাদের গন্তব্য শ্রীমঙ্গলের বিখ্যাত রাবার বাগান। শ্রীমঙ্গল ভ্রমণে আসলে চা বাগানের ভেতর দিয়ে ছুটে চলার সময় লক্ষ্য করবেন রাস্তার দুধারে সারি সারি করে লাগানো আছে অসংখ্য রাবার গাছ। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মূলত রাবারের গাছ। রাবার গাছের যে বাকল আছে, এই বাকলটা মূলত আগে কেটে দেয়, কেটে দিলে আসলে রাবারটা বয়ে বয়ে এখানে পড়ে, যেটা কিনা এই বাটিতে আসলে তারা সংরক্ষণ করে রাখে, বাট এখন নাই। এরকম সবগুলো গাছেই কিন্তু মানে এরকম বাটি দিয়ে রাখছে, আর এই গাছের বাকলটা আসলে কেটে রাখছে। এভাবে মূলত রাবারটা আসলে সংগ্রহ করা হয়। এটা আসলে সকালবেলা এই রাবারগুলো উঠানো হয়, তো আসলে এখন হয়তো এই যে দেখুন এটার ভিতরে কিছু অল্প একটু রাবার আছে। তো এরকমই বাটিটা আসলে পুরোটা ভরে থাকবে রাবারে। তো এটাই হচ্ছে প্রাকৃতিক রাবার, যেটা আসলে পরবর্তীতে প্রসেস করে আসলে আমরা যে অ্যাকচুয়াল রাবারটা পাই সেই রাবারের প্রসেস করা হয়। তো দেখে যাবেন যে আসলে রাবারটা কিভাবে সংগ্রহ করা হয়, সংগ্রহ করার প্রসেসটা কি।
রাবার বাগান দেখা শেষ করে এবার আমাদের গন্তব্য শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের ফিনলিটে কোম্পানির ফুলছড়া চা বাগানের 5 নম্বর সেকশনে অবস্থিত লালটিলার উদ্দেশ্যে। তবে এই লালটিলা ভ্রমণের আগে মিশে যেতে চাই স্থানীয়দের কৃষ্টি কালচারের সাথে। অনেকদিন ধরেই ইচ্ছে ছিল শ্রীমঙ্গল ভ্রমণে আসলে একবার হলেও স্বাদ নিয়ে দেখব এই চা বাগানে কাজ করা চা শ্রমিকদের দুপুরের জনপ্রিয় খাবার চা পাতার ভর্তা আসলে কেমন হয়। তাই তো অনেক খোঁজাখুঁজির পর দেখা মিলল একদল চা শ্রমিকদের। এই যে দেখুন তারা হাত দিয়ে আসলে জিনিসটাকে ম্যাশ করতেছে। তাহলে মোটামুটি বেশ কয়েকটা উপাদান গেল, আলু গেল, আপনার পেঁয়াজ, মরিচ, রসুন, মোটামুটি চানাচুরও দেওয়া আছে। ও তাহলে আগে বললেন আমরা নিয়ে আসতাম। এই যে এটাই সেই হচ্ছে চাপাতির ভর্তা না? চাপাতির ভর্তা। দেখ এটা টেস্ট করার খুব ইচ্ছা ছিল। ঝাল নাগামরিচ, আসলে খুব ঝাল নাগামরিচ দিচ্ছে তারা। এটা কি? ও মানে চায়ের পানি। মজা লাগতেছে, মানে ঝাল হইলেও না মজা আছে এটা। হ্যাঁ সত্যি মজা লাগতেছে। আপনারা যদি কখনো সুযোগ হয় আসলে ট্রাই করতে পারেন যদি আপনাদের আগে, কারণ এটা পাওয়াটা খুব টাফ এখন। মানে সবসময় এটা আর খান না এখন, তাই না? ওই রুটি এগুলোই খান এখন। মানে এটা আগে খুব খাইতেন, এখন আর ওরকম খাওয়া হয় না। তো যাই হোক, আসলে খুবই ইচ্ছা ছিল এটা টেস্ট করার, সত্যি খুব ভালো লাগলো। অ্যান্ড বিশেষ করে ভাইকে খুব থ্যাঙ্কস, কারণ ভাই পুরা এই ফিনলে এরিয়াটা ঘুরছে যে আজকে কে খাচ্ছে কোথায় এটা খুঁজতেছিলাম আমরা। তো যাই হোক ভালো থাকেন, অনেক ধন্যবাদ আসলে জিনিসটা করে খাওয়াইলেন এর জন্য। ইনশাল্লাহ যদি আবার কখনো আসা হয় নসিবে থাকে দেখা হবে। ঠিক আছে, ভালো থাকেন সবাই। তো যাই হোক চলুন এখন আমরা আমাদের যে লালটিলা আছে সেটার উদ্দেশ্যে রওনা হই। সেই সো গাইস, আমরা মূলত এখন লালটিলার উদ্দেশ্যে যাচ্ছি। এটা হচ্ছে ফিনলে যে টি এস্টেটটা আছে, ফিনলে টি এস্টেটের ভিতর দিয়ে আসলে যেতে হয়। তো যার কারণে গাড়ি বা সিএনজি যেটাই নিয়ে আসেন না কেন আপনি এদিক দিয়ে নিয়ে যেতে পারবেন না। আপনাকে মোটামুটি 1 কিলোর মতো জায়গায় একটা রাস্তা আসলে মূলত হেঁটে যেতে হবে এবং আসতে হবে। মোটামুটি 20 মিনিটের মতো একটা সময় লাগবে। তো যাই হোক, এই লালটিলার সৌন্দর্য উপভোগ করার জন্য এতটুকু স্যাক্রিফাইস করা যায়। তো এখন আমি এই পথ ধরে সোজা চলে যাচ্ছি। এই পথ ধরে সোজা চলে গেলেই আসলে লালটিলা। দুপাশের সারি সারি চা বাগান পেরিয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছলেই দেখা মিলবে প্রকৃতির এক অন্যরকম নৈসর্গিক সৌন্দর্যের। টিলার যেদিকেই দৃষ্টি ফেরাবেন সেদিকেই শুধু গাঢ় সবুজের ছড়াছড়ি। এই টিলার উপর দাঁড়িয়ে মনে হবে দিগন্ত রেখায় আকাশ আর মাটি যেন দূরত্ব ব্যবধান ঘুচিয়ে মিলেমিশে একাকার হয়ে গেছে। 200 ফুট উঁচুতে এই পাহাড়ের মাটির রং লাল হয়, একে বলা হয় লাল টিলা। তবে এই টিলার চূড়ায় রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের 2টি মন্দির, যার একটি হচ্ছে কালী মন্দির এবং অপরটি হচ্ছে শিব মন্দির। তাই স্থানীয়দের কাছে এই স্থানটি কালীটিলা নামেও পরিচিত। সো গাইস, লালটিলা দেখা শেষ করে এখন আসলে আমরা চলে যাচ্ছি আবার আমাদের যে ভেহিকেল আছে সিএনজির কাছে। এখন আমরা এখান থেকে শ্রীমঙ্গল শহরে গিয়ে লাঞ্চটা করে দুপুরে লাঞ্চটা শেষ করে চলে যাব বাইকের বিলে, যেখান থেকে আমরা আজকে সূর্যাস্ত উপভোগ করব। সো চলুন আর দেরি না করে চলে যাই সেই শ্রীমঙ্গল শহরে। শ্রীমঙ্গল শহরে এসে জনপ্রতি 160 টাকা দিয়ে দুপুরের খাবারটা সেরে নিই শ্রীমঙ্গলের বিখ্যাত টি ভ্যালি রেস্টুরেন্ট থেকে। তো আমরা টি ভ্যালি থেকে আমাদের দুপুর যে লাঞ্চ সেটা আসলে করে নিলাম। আর এখন মোটেও দেরি করবো না, এখন চলে যেতে হবে সোজাসুজি বাইকের বিলে, কারণ অলরেডি বেলা চলে যাচ্ছে, অস্ত যাওয়ার উপক্রম হয়ে গেছে। তো যাই হোক চলুন এখন আমরা সোজাসুজি চলে যাই আমাদের লাস্ট যেটা ডেস্টিনেশন আজকের বাইকের বিল, সেটা ঘুরে আসি। শ্রীমঙ্গল শহর থেকে মোটামুটি 17 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আপনাকে যেতে হবে বাইকের বিল। গ্রামের ভিতর দিয়ে ছুটে চলা এই আঁকাবাঁকা পথটুকু দেখতে দেখতে কখন যে বাইকের বিলে পৌঁছে যাবেন তা আপনি বুঝতেই পারবেন না। তো যাই হোক, আমরা মোটামুটি শ্রীমঙ্গল থেকে 17 কিলোমিটারের মতো পথ একটা পাড়ি দিয়ে এখন চলে আসছি বাইকা বিলে। হয়তো একটা টিকিট কাটতে হবে আমাদেরকে আগে, সেই টিকিট কেটে আমরা এটার ভিতরে এন্ট্রি করতে পারবো।
আপাতত বাইকের বিলে এন্ট্রি কোনো ফি নাই, কারণ ইজারা শেষ হয়ে গেছে। সো নতুন করে ইজারা হলে তখন হয়তো আবারও একটা টিকিটের মূল্য নির্ধারণ হবে 30 টাকা অথবা 40 টাকা, আগে 30 টাকা করে ছিল। তো যাই হোক, নতুন করে ইজারা না হওয়া পর্যন্ত আপাতত কোনো ফি দিতে হবে না। আমি বিনা টাকা দিয়ে আসলে ঢুকলাম। তো ওনারা বলতেছে ভাই টিকিট নেই আপাতত, মানে টিকিটের কোনো ব্যবস্থা নেই। টিকিট কাউন্টারটা এটার 5 দিন নিচ দিয়ে একটা রাস্তা নেমে গেছে, যেদিক দিয়ে এখানে একটা সুন্দর বন আছে, যেই বনটার ভিতর দিয়ে আসলে আমাদেরকে সেই বাইক কেবেলের যে ওয়াচ টাওয়ার আছে সেই ওয়াচ টাওয়ারে যেতে হবে। তো এই সুন্দর বনটার ভিতর দিয়ে আসলে আমরা আগাচ্ছি যে সামনে যে ওয়াচ টাওয়ারটা আছে সেটার কাছে যাওয়ার জন্য। তো আসলে এখন পানি বাড়ার কারণে না এই বনটার ভিতর নিচে যে মাটি এটা পুরো কাদা কাদা হয়ে আছে। তো এখন যেতে পারবো কিনা সেটাই হলো বিষয়। বাইকের বিলে যাওয়ার সময় যে বনটা রয়েছে সেই বনটার পাশেই জাস্ট এই নৌকার সাথে যে পোর্ট্রেটটা তৈরি হয়েছে, এটা জাস্ট দেখুন যে ল্যান্ডস্কেপটা তৈরি হয়েছে। নৌকাটা আসলে পানিতে ডুবে আছে আর এই গাছের মধ্যে মানে আবছা আবছা করে পানি, আসলে সুন্দর একটা ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে, মানে অসাধারণ লাগতেছে। যাই হোক, চলুন এখন আমরা আসলে সেই ওয়াচ টাওয়ারের দিকে যাই। আপাতত আসলে পানি বৃদ্ধির কারণে এই যে ওয়াচ টাওয়ারে যাওয়ার যে রাস্তাটা এটা আসলে একবারে পানিতে ডুবে আছে, তো যার কারণে আসলে যেতে চাচ্ছি না আর ওইদিকে। তো আপনারা যখন শীতকালে আসবেন, মূলত বিলের মজাটাই হলো শীতকালে, কারণ তখন অতিথি পাখিরা আসে। তো তখন কিন্তু আসলে আপনারা ওয়াচ টাওয়ার পর্যন্ত যেতে পারবেন, ওয়াচ টাওয়ারের উপরে উঠে খুব সুন্দর আসলে দৃশ্য উপভোগ করতে পারবেন। তো যাই হোক, আপাতত তো ওয়াচ টাওয়ারের উপরে যাওয়া যাচ্ছে না, তো চলুন আপনাদেরকে এই বাইক কেবেলের কিছু এরিয়াল ভিউ দেখাই। তো গাইস, এই ছিল মূলত বাইক কেবেলের ভিউ। এখন থেকে আরও 1 থেকে 1.5 মাস পরে গিয়ে আসলে পানিটা কমবে, মানে ভরা শীত যখন, তখন অতিথি পাখিরাও আসবে, তখন আসলে অতিথি পাখিতে ভরে যাবে এই বিলটা। তো আপনারা বাইক কেবেলে আসার প্ল্যান করলে অবশ্যই শীতকালে প্ল্যান করবেন, সেক্ষেত্রে সব থেকে ভালো একটা ভিউ পাবেন। বাইকের বিল দেখা শেষ করে এবার আমাদের গন্তব্য শ্রীমঙ্গল শহর। আপনারা চাইলে শ্রীমঙ্গল শহরে এসে 1200 থেকে 1500 টাকার ভিতরে রাত্রি যাপন করার জন্য চৌমোহনা বাজারে পেয়ে যাবেন অসংখ্য থাকার হোটেল। এছাড়াও প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে চাইলে শ্রীমঙ্গল শহর থেকে কিছুটা দূরে ভিন্নধর্মী এ ধরনের কিছু ইকো রিসোর্ট পেয়ে যাবেন। যাদের বাজেট নিয়ে তেমন একটা প্রবলেম নেই, তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন টিলাগাঁও নামক এই রিসোর্টটি। আর যদি আপনারা আমার মতো একদিনেই ট্যুরটি সম্পন্ন করে ওই দিন রাতের ভিতরেই ঢাকায় ফেরত আসতে চান, তাহলে অবশ্যই সন্ধ্যা 6টার মধ্যে বাসে উঠে পড়বেন। অন্যথায় রাত 10টা অথবা 11টার বাসে রওনা করে পরের দিন সকালে ঢাকায় পৌঁছতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। শ্রীমঙ্গল ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব মাস্ট।